আমাদের আজকের নাটক অন্য মা। রচনা নীলিমা শীল, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। নাট্যানুষ্ঠান অন্য মা। প্র্যাকটিস থেকে কখন ফিরলে সুরাইয়া? এই তো মিনিট 15 আগে আব্বু। মা, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, একটা কথা বলতে এলাম। কি বলবে বলো না। আমি জানি জাতীয় দলে খেলা কম কথা নয়, তুমি সে সুযোগ পেয়েছো, দুটো ম্যাচও খেলেছো, কিন্তু আমাদের সমাজ তো জানো, এখানে মেয়েদের ফুটবল ক্রিকেট এসব খুব ভালোভাবে দেখে না। এসব কেন বলছো আব্বু? সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো ইংরেজিতে এমএ করেছো, রেজাল্টও ভালো, এক দুবার বিসিএস এর জন্য চেষ্টা করে দেখো না। কেন আব্বু? সবাই কি চাকরি করবে? ছাঁচে বাঁধা ছকের বাইরে কেউ যাবে না। দেখো, ছোটবেলা থেকে আমি তোমাকে খেলতে বাধা দেইনি, কিন্তু এখন তুমি বড় হয়েছো, তোমার বিয়ে দিতে হবে তো, তাই না? তার সঙ্গে বিসিএস এর কি সম্পর্ক আব্বু? ওই যে বলছিলাম, আমাদের সমাজে মেয়েদের খেলাধুলোকে খুব ভালোভাবে দেখে না, শখের বশে খেলতে দিলেও এটাকে ক্যারিয়ার ভাবতে পারে না। বাড়ির বউ ব্যাট বল নিয়ে এখানে ওখানে খেলতে চলে যাবে, দল বেঁধে পুরুষ ম্যানেজমেন্টের সঙ্গে বিদেশ যাবে, দিনের পর দিন সেখানে থাকবে, এসব মানতে রাজি নয় মা। তাই আমাকে বিয়ের যোগ্য পাত্রী হতে বিসিএস এ ক্যারিয়ার গড়তে হবে, তাই তো আব্বু? কি আর করা যাবে বলো, জস্মিন দেশে যদাচার। তাহলে এত কষ্ট করে এই জাতীয় দলে চান্স পেয়ে কি হলো বলো তো? রাগ করো না মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোমার সুন্দর ভবিষ্যতের জন্যই বলছি। আর এখন যদি না ভাবো, তবে তো সরকারি চাকরির বয়সও থাকবে না, পরে বিয়ের ক্ষেত্রেও ঝামেলা হবে। আব্বু, ক্লান্ত লাগছে খুব, এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। ঠিক আছে। ভাইজান তো আসছেন। মা কেমন আছিস রে? মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? ওয়ালাইকুম আসসালাম। আসি রে মা, তোর সঙ্গে একটু কথা বলতে আসলাম। কি আর করা যাবে বল, আমাদের মতো সমাজে খেলোয়াড় মেয়েকে ঘরের বউ করার মানসিকতা তৈরি হতে সময় লাগবে রে। তাই বাবা মার কথা রাজি হয়ে যা মা। মামা, এত বছর চেষ্টা করে এই জায়গায় আসার পর আপনারও এটাই মনে হলো? অথচ আপনিই চেয়েছিলেন আমি খেলাটা মন দিয়ে করি, সবচেয়ে বেশি উৎসাহ আপনার কাছ থেকে পেয়েছি, সেই আপনিও সবার মতো একই কথা বলছেন মামা। আমি জানি রে, কিন্তু সমাজের ভাবনার চিন্তা বদলাতে আরো সময় লাগবে। ভেবেছিলাম তুই বড় হতে হতে একসময় না একসময় এর পরিবর্তন ঘটবেই। এত ভালো খেলিস, খেলতে ভালোবাসিস, আমিও চেয়েছিলাম তোর জগৎ জোড়া খ্যাতি হোক, সারা বিশ্বে তোকে চিনুক। আজ সব চাওয়া ওই বিয়েতে থেমে গেল, তাই না মামা? আমি সব বুঝেছি। আপনাদের চাওয়ার বিরুদ্ধে আমাদের আর কি বা চাওয়ার থাকতে পারে? ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে।
আমি জানতাম তুমি ভালো করবে। প্রথমবারেই প্রিলিতে টিকে গেছো, আলহামদুলিল্লাহ। পরীক্ষা দেওয়ার 2 মাস পর প্রিলিমিনারি রেজাল্ট হলো আব্বু। এত ধাপের পরীক্ষা কবে শেষ হবে, তারপরে চাকরি পাবো কিনা কেউ জানে না। ধৈর্যহারা হয়েও না, তুমি পারবে, আমি বলছি। তুমি পারবে মা, তোমার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। এটা বিশ্বাসের বিষয় নয় আম্মু, এটা কম্পিটিশন। একটা নিশ্চিত কেরিয়ার ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে আমাকে ঠেলে দিলে তোমরা। ভয় করো না, এটা আর কতটা কম্পিটিশন, এর থেকে অনেক বেশি কম্পিটিশন করে তুমি জাতীয় দলে চান্স পেয়েছিলে। আব্বু, বিসিএস এ লাখ লাখ ক্যান্ডিডেট, সিট সংখ্যা খুব কম, আর খেলাতে মেয়েরা এখনো বেশি সংখ্যায় আসেনি, তাই কম্পিটিশনও তুলনামূলক কম। তাছাড়া সেটা তো হয়েই গিয়েছিল। দেখো মা, ওই ক্যারিয়ারটা কিন্তু খুব অনিশ্চিত। যে কোনো মুহূর্তে যে কেউ দল থেকে বাদ পড়তে পারে, ইনজুরিতে পড়তে পারে। যাই হোক, ওসব বাদ দাও। এখন যেটা নিয়ে চেষ্টা করছো সেটা নিয়ে ভাবো, তুমি পারবে ইনশাল্লাহ। আগামী মাস থেকেই লিখিত পরীক্ষা। তাহলে এখন আর সময় ব্যয় করো না, তুমি মন দিয়ে পড়ো। তবে আমি আর এসব নিয়ে এখন কোনো কথা বলবো না। এক বছর পর রেজাল্ট হলো, আবার মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন। কবে যে এইসব শেষ হবে আর নিয়োগ পাবো? উফ, কতজন 3-4 বার চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, আর তুমি একবারেই সিলেক্ট হলে। ভাবছো কেন? এই তো সব মিলে আর 6 মাস লাগতে পারে। এই শোনো, সুরাইয়ার বিয়ের বিষয়টা এখন জোরে সোরে দেখাশোনা করা দরকার। সময় তো আর বসে থাকছে না। আম্মু, তোমার মুখে বিয়ে ছাড়া আর কিচ্ছু নেই, তাই না? আমাকে বিদায় না করলে তোমার শান্তি নেই। না রে মা, কে কখন চলে যাব তার ঠিক নেই। তাছাড়া বিয়ে তো আর খুব সহজ বিষয় নয়। উপযুক্ত পাত্র পেতে হবে, দুপক্ষের পছন্দ এক হতে হবে, তারপর না বিয়ে। আমরা দেখাশোনা শুরু করি, তারপর চাকরিতে নিয়োগ পেলে তবেই না হয় বিয়ে হবে। বিয়ে তো একটা বড় আয়োজন, কত কিছু জোগাড় যন্ত্র, সময় তো লাগবেই। বললে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এই ঢাকার ছেলেটা সম্পর্কে ভাবতে চাচ্ছি আমি। লেখাপড়াও তো ভালো, বিজ্ঞানের ছাত্র ছিল, স্বাধীন ব্যবসা করছে। দুজনে বদলির চাকরি করলে বরং ঝামেলা। বাবা মা বেঁচে আছেন, 2টো মাত্র ভাই, ঝুট ঝামেলা একেবারেই নেই। আপত্তি করিস না মা, তোরা আমার কাছাকাছি থাকলে তাতেই তো আমার শান্তি। বিয়ে দিয়ে চিন্তা মুক্ত হতে চাচ্ছ, তাই না আম্মু? আবার বলছো যখন তখন আসার কথা। আচ্ছা আম্মু, বিয়ের পর তুমি ঠিক কতবার তোমার বাবা মার কাছে গেছো? দেখো তো মেয়ে এসব কি বলছে। এটাই তো মেয়েদের জীবন রে মা। যা খুশি তাই করো, সারা জীবন তোমরা যা বলেছো তাই শুনেছি। তোমাদের পছন্দ হলে ঠিক আছে, ঠিক করো। তবে হ্যাঁ, আগে পোস্টিং পাবো, তারপর বিয়ে। সুরাইয়া, আপনি নাকি পথ হারিয়ে ফেলেছিলেন? হ্যাঁ আপা, ট্রেনিংয়ে যাওয়ার পথে অনেক দূরে চলে গিয়েছিলাম আপা। কিভাবে সম্ভব? ঢাকায় জন্ম, লেখাপড়া, তাছাড়া আপা সারা জীবন আসলে বাবা মার সঙ্গে পথ চলেছি, তো একা কিছুই করিনি। এই কন্যা কিনা জাতীয় দলের খেলোয়াড় ছিল। তো আপনি তো আইটিতে ভালো, গুগল ম্যাপ দেখতে পারতেন তো। আপা বুঝিনি তো, বাসে উঠেছি ভেবেছি ঠিক জায়গায় নামিয়ে দেবে, আসলে রং রুটের বাসে উঠে বসেছিলাম। যখন ওরা ভাড়া নিতে এলো ওরাই তখন বলল, পরে ম্যাপ ধরে ধরে রিক্সা নিয়ে এসেছি। তো খেলাটা ছাড়লেন কেন? ধরা ছাড়া দুটোই বাবা মার জন্য, নিজের সিদ্ধান্তে কিছু করা হয়নি আমার। একটা ভিন্ন রকম ক্যারিয়ার, আমাদের এই চাকরি তো কতজনেই করে, নতুন কিছু তো নয়। কিন্তু সমাজের কাছে তো এটাই সম্মানের, প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাছাড়া বিয়ের বাজারেও নাকি দামি। সেজন্যই বাবা আমাকে বিসিএস দেয়ালেন, শুধু ভালো বিয়ের জন্য। আরে সমাজ, বিয়েই মেয়ে জীবনের আলটিমেট গোল। আর বলবেন না, মেয়ে হওয়ার নানান জ্বালা। আচ্ছা আপা, আমার কথা তো অনেক হলো। আপনিও তো একটা অসাধারণ চাকরিতে প্রথম নারী অফিসার ছিলেন,
আপনি কেন ছাড়লেন? মেয়েদের চাকরির জন্য এখনো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। একজন মানুষের আচরণের জন্য আমি চাকরিটা ছেড়ে চলে এসেছি। তার মানে সেখানেও সমাজের ক্ষত? মেয়েরা কোথায় নিরাপদ আমি ঠিক বুঝি না আপা। আর এই কারণে এত বড় চাকরি ছেড়ে দিলেন? কতজনে তো এসবের সুযোগ নেন, চাকরিতে ভালো করেন, ভালো পোস্টিংও পাই শুনি, আর আপনি টাকা দিয়ে চাকরি ছেড়ে দিলেন। হ্যান্ডস আপ আপা। আপা, আমার পথ ফুরলো, পরে আবার কথা হবে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনিও ভালো থাকুন সুরাইয়া। মিরাজ, সাবধানে ম্যাডামকে নামিয়ে দাও। বাই। ম্যাডাম, একটা কথা কই? ছোট মানুষ, কিছু মনে করবেন না তো? মনে করবো কেন? না, বলছিলাম কি, আপনাদের কথা কানে আসলো, শুনলাম এই ম্যাডাম ভালো ফুটবল খেলতো, কিন্তু উনি তো আমাদের সাথে মাঝে মাঝে আসে, কোনো দিন টের পাইলাম না। এত চুপচাপ, আবার মাইয়া মানুষ, তাও আবার ফুটবল খেলতো। আমার কিন্তু ভালোই লাগছে। ভালো লেগে আর কি হবে? এই যে তুমিই বললে মেয়ে মানুষ, আবার ফুটবল খেলতো। আমরা তো সাধারণ মানুষ আফা, পড়াশোনা বেশি শিখি নাই, আর এর আগে এত কাছে থেকে কোনোদিন মহিলা ফুটবল খেলোয়াড় দেখি নাই, তাই অবাক হয়েছি। কিন্তু ম্যাডাম, আমরা তো সাধারণ মানুষ, আপনার তো তা না, তাও ম্যাডামকে এত বড় সুযোগ ছেড়ে দিতে হলো। এখনো সমাজটা এমনই আছে। মিরাজ, তোমার কিন্তু একটি মেয়ে হয়েছে। মেয়ে বলে ওকে আবার অশিক্ষিত করো না। মেয়ে পরের ঘরে চলে যাবে তাই ভেবে ওর পিছনে খরচ করবে না, এমন যেন ভেবো না। হ্যাঁ, বুড়ো বয়সে মেয়েই কিন্তু মা বাবাকে বেশি দেখে। না না ম্যাডাম, আমি গরিব মানুষ, তাও চেষ্টা করবো আমার মেয়েরে লেখাপড়া শেখাতে। কতটা পারুম জানি না, তবে দোয়া করবেন ম্যাডাম। অবশ্যই দোয়া করি। সুরাইয়া, বেশ কয়েকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, মায়ের শরীর এখন কেমন? মা আপাতত স্টেবল। কেবল ভাবি মার কিছু হলে চাকরি করব কিভাবে, ছোট দুটো বাচ্চা নিয়ে কি করব আমি। ভাবলে না আপা দিশেহারা লাগে। মা ছাড়া তো আর আমার বাচ্চাদের দেখার কেউ নেই। আরে, আগেই এত কিছু ভাবতে যাচ্ছেন কেন? আর আপনার শাশুড়ি আছেন তো, শুনেছি উনিও চাকরিজীবী ছিলেন, উনি তো ব্যাপারগুলো বুঝবেন। তা যদি বুঝতেন, তবে অফিসের কাছে নিজের বাড়ি রেখে আমাকে মার বাড়িতে থাকতে হয়। আপনি এখন মার বাড়িতে যাচ্ছেন? তার মানে এই যে মাঝে মাঝে একসঙ্গে যাই, আপনি আপনার মায়ের বাসা যান? হো, ও ওখানেই থাকেন? আমি তো ভাবি মাকে দেখতে যাচ্ছেন। হ্যাঁ আপা, ওখানেই থাকি। ও, ভাইয়া ওখানে থাকেন তবে? না না না, সে তো 2 বছর ধরে দেশের বাইরে। আপনি জানেন না? না তো, কিন্তু আপনার মা তো ক্যান্সার পেশেন্ট। উনি কতটুকু সাপোর্ট দিতে পারেন? মানে ওনার উপর প্রেশার দেওয়াটা কেন? ওই যে বললাম আপা, মেয়ে হওয়ার বড় জ্বালা। ওদের বাবা দেশে থাকলেও কি লাভ হতো না, বরং ওনার জন্য আমাকে সময় মতো বিভিন্ন আয়োজন করতে হতো। সেটা অন্তত করতে হয় না, এই অনেক। কেন? বাচ্চাদের প্রতি বাবার কোনো দায়িত্ব নেই? এখন তো শিক্ষিত ছেলেরা অনেকেই কিছু দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে, আর চাকরিজীবী স্ত্রী হলে তো সেটা খুব দরকারি। এমন ছেলে হয়তো আছে, তবে তাদের সংখ্যা বড় কম আপা। আর তাকে যতটা দেখেছি তাতে অমনটা মনে হয়নি। কিন্তু আপনার শাশুড়ির তো বোঝার কথা, ছোট বাচ্চা নিয়ে অফিস করা কত কঠিন। কারণ ওনারও তো একদিন এমন জীবন ছিল। তাছাড়া ওনাদের ছেলে থাকেন না, কিছু দায়িত্ব তাদের নেওয়া উচিত। আর নাতি নাতনিদের কাছে থাকতে তো দাদা দাদিরা খুব ভালোবাসেন, তারা তো সেটাতেই আনন্দ পান। সবাই কি সমান হয় আপা? আর উনি চাকরিজীবী না হলেই বোধহয় ভালো হতো। তা হবে কেন? এই বাস্তবতা উনি দেখেছেন, ভোগ করেছেন। সেটাই তো সমস্যা। উনি ভোগ করেছেন কিন্তু উপশম পাননি। এজন্যই তিনি মনে করেন এটাই মেয়েদের জীবন, আর
এটাই স্বাভাবিক। হায় হায়, নিজের সুযোগ পাননি তাই দিতেও শেখেননি। শুধু এই সুযোগ নয় আপা, উনি মনে করেন আমার আমার বেতনের টাকাটাও আমার শ্বশুরের হাতে দেওয়া উচিত। কি? এটা আবার কি কথা? দুটো বাচ্চা, আপনার নিজের খরচ আছে না? আর আপনি চাকরি করেন, সংসারে টাকা লাগলে অবশ্যই দেবেন, কিন্তু বেতন তুলে দিতে হবে কেন? উনি দিতেন যে, আমার লাগলে হাত পেতে চেয়ে নেব, যা দেবেন তাতেই চালাতে হবে। কিসব চিন্তা ভাবনা রে বাবা! আচ্ছা, এসব না হয় বুঝলাম, কিন্তু ওনাদের বংশধরদের উপর ওনাদের দায়িত্ব আছে না? কি বললেন? বংশধর? আচ্ছা, মেয়ে বাচ্চা আবার কিসের বংশধর? মেয়ে বলে বংশধর নয়? কিসব বলেন এগুলা? মধ্যযুগের মানুষ নাকি তারা? বলেই যেহেতু ফেলেছি, তাহলে বাকিটাও বলি শোনেন। আমার বড় বাচ্চাটা হওয়ার পর 1 কেজি মিষ্টিও কেনা হয়নি। কেন জানেন? কারণ ও মেয়ে। কি? আমার মেয়ে হলে তো যে বাসায় ভাড়া থেকে সেই বাসার সকল ফ্ল্যাট, 2 অফিস, আত্মীয় স্বজনদের প্রিমিয়াম সুইট খাওয়ানো হয়েছিল। যদিও তারা মেয়েই চেয়েছিলেন এমন কিছু নয়, সন্তান হওয়ার আনন্দেই খাইয়েছিলেন। আচ্ছা, ওনারা না হয় আগের মানুষ, ভাইয়া কি করলেন? তিনিও ভিন্ন পথের পথিক নন, হলে তো তিনি অন্তত 1 কেজি মিষ্টি কিনে আনতে পারতেন, তাই না? আচ্ছা, উনি তো বিজ্ঞানের ছাত্র ছিলেন বলছিলেন। উনি তো জানেন ছেলে বা মেয়ে হওয়া ছেলেদের উপর নির্ভর করে। জানেন হয়তো, কিন্তু মন মানে না। আচ্ছা আপা, বলেন তো, দ্বিতীয়বার আমি কি বাচ্চা চেয়েছিলাম? সবটা ভেবে নিশ্চয়ই একটা ছেলের প্রত্যাশা করেছিলেন। না আপা, একদম উল্টোটা। আমি নামাজ পড়ে একটাই দোয়া চাইতাম, যেন আমার আবার একটা মেয়ে হয়। কিন্তু কেন? আবার মেয়ে হলে সে বাচ্চা তো আরো অবহেলিত হবে, তাহলে চাইলেন কেন? তাছাড়া একটা মেয়ে আছে, একটা ছেলে আপনি চাইতেই পারেন, সেটাই তো স্বাভাবিক, দোষের কিছু তো নেই। দেখেন আপা, আমি বুঝেছিলাম আমার দ্বিতীয় বাচ্চা যদি ছেলে হয় তবে তাকে মাথায় তুলে রাখবে। আমার বড় বাচ্চাটার সামনে তাকে নিয়ে আদর, যত্ন, আদিক্ষেতা চলবে সারা রাত দিন। আমার বড় মেয়েটাকে আরো বেশি অবহেলা করবে। ছোট অবস্থায় বড় মেয়েটা যে অবহেলা, অনাদর পেল, সেটাও বোঝেনি, কিন্তু বড় হলে তো সে সব বুঝতে পারবে, তাই না? তখন সেই অসম্মান সে সইবে কেমন করে? ও তো বুঝবে যে ও অনাহুত, অনাকাঙ্ক্ষিত। এই সত্যটাকে বুঝে সে বেঁচে থেকেও প্রতিক্ষণে মরে যাবে। আর আমি আমি মা হয়ে সেটা কিভাবে চাইতে পারি বলেন তো? এভাবে ভাবতে পারেন আপনি? তো চুপচাপ থাকা মানুষের মধ্যে এত আলো থাকে। আমি আপনাকে দেখছি আর অবাক বিস্ময়ে অন্য এক মাকে দেখছি, যাদের সচরাচর দেখি না। হয়তো আমিও সেই মা নই। স্যালুট আপনাকে, স্যালুট। এতক্ষণ নীলিমা শীল রচিত অন্য মা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা ইকবাল বাবু, মা তরু মোস্তফা, সুরাইয়া সঞ্জিদা মিলা, নীরা নাহিদা শারমিন, মামা মহিতুজ্জামান লাবলু। ড্রাইভার চরিত্রে অভিনয় এবং সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। অন্য মা নাটকটি প্রযোজনা করেছেন মীর নাসির আহমেদ নিউটন।